গোটা দুনিয়ার ইতিহাসেই রানীদের নাম ঠিক সেইভাবে ইতিহাসের পাতায় ঠাঁই পায় না যতটা ঠাঁই পেয়েছেন রাজারা। অধিকাংশ রাজা বাদশাই নিজেদের অমর করে রেখেছেন যুদ্ধ, বিগ্রহ, বীরত্ব আর কর্ম দিয়ে। রানীদের নাম সেখানে খুব একটা শোনাই যায় না, কিন্তু এরপরও বেশ কয়েকজন রানী রয়েছেন যারা শতাব্দীকাল ধরে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তেমনি একজন রানী পদ্মাবতী। হ্যাঁ দর্শক, আজ আপনি দেখতে চলেছেন রানী পদ্মাবতী আর দিল্লি কাঁপানো সুলতান আলাউদ্দিন খিলজির সেই কাহিনী যা যুগ যুগ ধরে আপনি শুধু কল্পনা করেছেন। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো ইতিহাস বিখ্যাত রানী পদ্মাবতীর প্রাসাদ, মৃত্যুস্থল, আলাউদ্দিন খিলজির আগমনী স্থল আর তার সেই যুদ্ধের ময়দান। রানী পদ্মাবতীকে আলাউদ্দিন খিলজি সত্যি কি আয়নায় দেখেছিল? দেখাবো সেই আয়না ঘর, জানাবো ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল ঘটনা। হ্যাঁ দর্শক, ভারতের রাজস্থান রাজ্যের আরাবল্লী পর্বতমালার এক প্রান্তের শহর চিতর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। আজ আমি যাচ্ছি গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দুর্গ চিতরগড়ে। ইতিহাসের বইয়ে চিতরগড়ের কথা পড়েননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই চিতরগড় দুর্গে ঘটে যাওয়া এমন এক ঐতিহাসিক ঘটনা যা অনেকেরই অজানা। পাহাড়ের ওপর আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে দুর্গটি এমনভাবে তৈরি করা হয়েছে যা ওপর থেকে দেখলে মনে হয় যেন বিশাল আকারের একটি মাছ জলের ওপর শুয়ে আছে। প্রায় ২১০০ বিঘা জায়গা নিয়ে তৈরি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এই দুর্গটির চারপাশেই সাপের মতো ঘিরে রয়েছে এর সুউচ্চ প্রাচীর, আর ভেতরের নিরাপত্তা নিশ্চিতে ভাঁজে ভাঁজে তৈরি করা হয়েছে ৭টি সুবিশাল গেট। তবে শুরুতেই যে ফটকটি আপনি দেখতে পাবেন তার পাশেই রয়েছে রাওয়াত বাগ সিং এর একটি স্মৃতি স্মারক। এই স্থানেই তিনি ১৫৩৪ সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহের সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছিলেন। তার স্মরণেই এই স্মারকটি নির্মিত হয়েছে। এখানে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এরাই এখানকার আদিবাসী। ভারতে আজও যে কয়টি দুর্গে মানুষ বাস করে সেগুলোরই একটি এই চিতরগড়। চিতরগড় দুর্গ এতটাই বড় যে আপনি যদি পায়ে হেঁটে এর প্রতিটি কোণা স্পর্শ করতে চান তাহলে আপনার কমপক্ষে ৩ থেকে ৪ দিন সময় লাগবে। এমনকি গাড়ি কিংবা অটোতে গেলেও পুরো দুর্গ দেখতে সময় লাগবে কমপক্ষে ৫ থেকে ৬ ঘন্টা। চিতরগড় দুর্গ ১৫৬৭ সালে মুঘল সম্রাট আকবরও জয় করেছিলেন। সেই যুদ্ধে সম্রাট আকবরের হাত থেকে নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য প্রাণপণে লড়েছিলেন জয়মাল রাঠোর এবং কাল্লা রাঠোর নামের দুজন সাহসী রাজপুত যোদ্ধা। মুঘল বাহিনীর সাথে সেই রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল টানা ৭ থেকে ৮ মাস। ওই যুদ্ধে নিহত জয়মাল রাঠোরের স্মরণে এখানকার এই দ্বিতীয় গেটের পাশেই তৈরি করা হয়েছে আরও একটি স্মারক। তবে সম্রাট আকবরের দুর্গ বিজয়ের সেই ঘটনার চেয়েও ইতিহাসে সবচেয়ে বেশি চর্চিত দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এবং রানী পদ্মাবতীর কাহিনী।
আলাউদ্দিন খিলজি আর রানী পদ্মাবতীর গল্প ইতিহাসে এতটাই চর্চিত যে সেই কাহিনী নিয়ে বলিউড পাড়ায় তৈরি হয়েছে সিনেমা, রচিত হয়েছে শত শত গল্প, উপন্যাস, কবিতা আর উপাখ্যান। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই মহারানী পদ্মাবতীর প্রাসাদ। তবে তার মূল প্রাসাদে যাওয়ার আগে তুলে ধরতে চাই রানী পদ্মাবতীর জীবন ইতিহাস। রানী পদ্মাবতীর আসল নাম পদ্মিনী। তিনি ছিলেন সিংহল বা শ্রীলঙ্কার রাজকন্যা। আবার কারো কারো মতে তিনি সিংহল নন, বরং উত্তর ভারতের হরিয়ানার সিংহল নামক জায়গার বাসিন্দা। চিতোরের রাজা রাওয়াল রতন সিং তাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে এখানে নিয়ে আসেন। রানী পদ্মাবতী এতটাই সুন্দরী ছিলেন যে রাজপুতানার ইতিহাসে তার মতো অপরূপা আর কেউই আজ অবধি জন্ম নেয়নি। ওই সময় দিল্লির সিংহাসনে ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি, আর চিতোরগড় ছিল রাজা রতন সিং এর শাসনাধীন মেওয়ারের রাজধানী। রাজা রতন সিং এর দরবারে রাঘব চেতন নামের একজন ছিলেন, যিনি জাদুবিদ্যা চর্চা করতেন। কিন্তু রাজ্যে জাদুবিদ্যার চর্চা ছিল নিষিদ্ধ। তাই রাজা যখন বিষয়টি জানতে পারেন তখন তিনি তাকে কঠোর শাস্তি দিয়ে রাজ্য থেকেই তাড়িয়ে দেন। ওই ঘটনায় রাঘব চেতন নিজেকে প্রচণ্ডভাবে অপমানিত বোধ করেন এবং রাজা রতন সিং এর অজানা শত্রুতে পরিণত হন। এরপর প্রতিশোধ নিতে রাঘব চেতন দিল্লির দিকে যাত্রা করেন এবং একটি বনে আশ্রয় নেন। একদিন তিনি জানতে পারেন যে দিল্লির সুলতান শিকারের জন্য সেই বনেই অবস্থান করছেন। ঠিক ওই মুহূর্তেই তিনি তার বাঁশি বাজানো শুরু করেন। সুরেলা সুর শুনেই সুলতান আলাউদ্দিন খিলজি তার সৈন্যদের নির্দেশ দেন যে সেই ব্যক্তিকে তার সামনে হাজির করা হোক। যখন তাকে সুলতানের সামনে হাজির করা হয় তখন রাঘব চেতন সুলতান আলাউদ্দিন খিলজিকে বলেন, আপনি কেন একজন সাধারণ বাঁশিওয়ালার পেছনে পড়ে আছেন, যেখানে আপনার কাছে এর চেয়েও মূল্যবান কিছু পাওয়ার সুযোগ রয়েছে? এরপর রাঘব চেতন সুলতানের কাছে রানী পদ্মাবতীর রূপের বর্ণনা দেন। সুলতান আলাউদ্দিন খিলজি রাঘব চেতনের মুখে পদ্মাবতীর কথা শুনেই আক্রমণ করতে আসেন চিতোরগড় দুর্গ। দর্শক মণ্ডলী, ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই গল্প পুরোটাই কাল্পনিক, এর দালিলিক কোনো সত্যতা নেই। তবে আলাউদ্দিন খিলজি অবশ্যই চিতোরগড় দুর্গ আক্রমণ করেছিলেন, কিন্তু তার সেই আক্রমণ রানী পদ্মাবতীকে কাছে পাওয়ার জন্য নয়। মূলত 1299 সালে বাণিজ্যের পথ সুগমের লক্ষ্যে গুজরাটের সাথে দিল্লির যোগাযোগ সহজ করতে আলাউদ্দিন খিলজির সেনাপতি উলুঘ খান গুজরাট যাওয়ার পথে মেওয়ার অঞ্চলে আক্রমণের শিকার হন। ওই সময় মেওয়ারের ওহিলা রাজা সমর সিং আলাউদ্দিন খিলজির সেনাপতিকে লুটপাটকারী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নিজের মাতৃভূমি রক্ষার জন্য অস্ত্র তুলে নেন এবং তাকে পরাজিত করেন। নিজের সেনাপতির পরাজয় আলাউদ্দিন খিলজিকে ভীষণভাবে অপমানিত করে। এরপর তিনি চিতোর আক্রমণের নকশা করেন। তবে এখানে আক্রমণ চালানোর আগেই তিনি রণথম্বর জয় করেন। এরপর আরও শক্তি সঞ্চয় করে 1303 সালে চিতোরগড় দুর্গ অবরোধ করেন। পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন, এই দুয়ারের নাম সুরজ পোল। সূর্যের প্রথম কিরণ এই দুয়ারে এসে সর্বপ্রথম পড়ে বলেই এই গেটের নাম রাখা হয়েছে সুরজ পোল। হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দরজায় এভাবেই লাগানো হয়েছে লোহা, যাতে হাতি এসে কোনোভাবেই দরজায় ধাক্কা দিয়ে ভাঙতে না পারে।
তবে এই ফটকটি ঐতিহাসিকভাবেই বিখ্যাত আরেকটি কারণে, তা হল এই গেটের ওপারেই দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তার হাজার হাজার সৈন্য নিয়ে সেদিন অবস্থান নিয়েছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে, যেখানে আলাউদ্দিন খিলজি অপেক্ষা করেছিলেন তার হাজার হাজার সৈন্য নিয়ে। এটাই সেই মাঠ, যেই মাঠে আলাউদ্দিন খিলজি দাঁড়িয়েছিলেন তার সৈন্য সামন্ত নিয়ে। এই যুদ্ধক্ষেত্রটি কত বড়, এখানে না এলে আপনারা কেউ ধারণাও করতে পারবেন না যে এই একটি যুদ্ধক্ষেত্র বা একটি যুদ্ধের মাঠ কি বিশাল হতে পারে। যত দূর চোখ যাচ্ছে শুধুই সমতল, এবং ওই পাশটা যে উঁচু আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের মাথায়, ওটাই আরববল্লী পর্বতমালার পাহাড়। আর নিচে যে সমতল জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই সেদিন হাজার হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। হ্যাঁ দর্শক, এটাই সেই যুদ্ধক্ষেত্র যেখানে 1303 সালে সুলতান আলাউদ্দিন খিলজি তার সেনাবাহিনী নিয়ে অবস্থান নিয়েছিলেন। আলাউদ্দিন খিলজি এখানে এসে দুর্গের নিরাপত্তা বলয় দেখেই বুঝতে পেরেছিলেন যে এই দুর্গ যুদ্ধ করে জয় করা খুবই কঠিন হবে। তাই তিনি এই ময়দানে অবস্থান নিয়ে চারপাশ থেকে নিজের সেনাবাহিনী দ্বারা দুর্গটি অবরুদ্ধ করে ফেলেন। প্রায় টানা 8 মাস অবরুদ্ধ করে রাখার পর এক পর্যায়ে দুর্গের ভেতর খাদ্য সংকট দেখা দিলে এখানকার রাজা রতন সিং আলাউদ্দিন খিলজির কাছে আত্মসমর্পণ করেন। এরপর আলাউদ্দিন খিলজির বাহিনী রতন সিংকে গ্রেফতার করেন। কিন্তু রানী পদ্মাবতী তার 2 সাহসী যোদ্ধা গোরা এবং বাদলের সাহায্যে রাজাকে উদ্ধারের পরিকল্পনা করেন। রানী আলাউদ্দিন খিলজির সাথে দেখা করতে চান মর্মে খিলজি শিবিরে বার্তা পাঠানো হয়। আলাউদ্দিন খিলজি ভাবেন রানী হয়তো তার সহায়তা চান, কিন্তু রানী পদ্মাবতী তার স্বামীকে উদ্ধারের জন্য খিলজি শিবিরের উদ্দেশ্যে শতাধিক পালকি পাঠান। কিন্তু সেই পালকিতে রানী নিজে না গিয়ে কৌশলে তার সৈন্য পাঠান এবং শেষ পর্যন্ত সেই সৈন্যদল রতন সিংকে উদ্ধার করে আনেন। রানীর এমন কৌশলের কাছে হেরে গিয়ে আলাউদ্দিন খিলজি অপমানিত বোধ করেন এবং ক্ষুব্ধ হন। এরপর তিনি হাজার হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন এই চিতোরগড় দুর্গে। সংঘটিত হয় ইতিহাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু আলাউদ্দিন খিলজি যুদ্ধ শেষ করে যতক্ষণে এই গেট দিয়ে রাজপ্রাসাদে পৌঁছান, ততক্ষণে রানী পদ্মাবতী জহর করেন। আমি এখন সেই ঐতিহাসিক দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেই দরজা দিয়ে রানী পদ্মাবতী তার সঙ্গী সাথীদের নিয়ে এসে এই যে সামনে আমার এই পাশটায় জহর করেছিলেন। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো এরিয়াটাই ছিল সেই জহরের জায়গা। অর্থাৎ এখানে সর্বমোট 30,000 নারী 3 দফায় জহর নিয়েছিল বা জহর করেছিল। এই কারণে জায়গাটি ছোটখাটো জায়গা নয়, এটি এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে আপনি এসে যদি একটিবার কল্পনা করতে পারেন যে আজ থেকে কয়েকশো বছর আগে যে ঘটনাটি এই জায়গায় ঘটেছিল, একদল নারী এসে তার জীবন উৎসর্গ করেছিল এই জায়গাতে, যদি এই বিষয়গুলো আপনারা একটাবার কল্পনা করতে পারেন, তবেই আপনার এই জায়গায় এসে এই জায়গায় আসার যে মাহাত্ম্য সেটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ দর্শক, এই সবুজ ঘাসের নিচেই ছিল সেই ঐতিহাসিক জহরকুণ্ড, যেখানে সেদিন জ্বলেছিল এক বিশাল চিতা। রানী পদ্মাবতী তার প্রাসাদ থেকে এই ফটক দিয়ে এসেই সেই আগুনে ঝাঁপ দিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর সুলতান আলাউদ্দিন খিলজি যখন দুর্গে প্রবেশ করেন, তখন তারা এই নির্মম দৃশ্য দেখতে পান। কিন্তু প্রতিশোধের আগুনে জর্জরিত আলাউদ্দিন খিলজি পদ্মাবতীকে জীবিত অবস্থায় না পেয়ে তখন তার পুরো প্রাসাদ ধ্বংস করে দেন।
হ্যাঁ দর্শক, আজ আমরা চিতোরগড়ে এসে রানী পদ্মাবতীর এই যে প্রাসাদটি দেখতে পাই, এটি ছিল আসলে তার গ্রীষ্মকালীন প্রাসাদ। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই ছিল রানী পদ্মাবতীর ঐতিহাসিক সামার প্যালেস, যার চারপাশে সব সময় জলে টইটুম্বর থাকত। প্রাসাদকে ঠান্ডা রাখতেই মূলত পুকুরের মধ্যে এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় প্রাসাদটি 1301-2 সালের দিকে নির্মিত হয়েছিল। সামনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন, ওটা ওই সময়ের ঝাড়ুখা। ঝাড়ুখা মানে বেলকনি। ওখানে রানী পদ্মাবতীর সেবায় নিয়োজিতরা অপেক্ষা করত এবং রানী যখন তার সামার প্যালেস থেকে সংকেত দিত বা ইশারা দিত, তখন সেই মোতাবেক তারা রানীর কাছে নৌকা পাঠিয়ে দিত রানীকে নিয়ে আসার জন্য। এই যে দেখুন, এটাই ছিল রানীর চলাচলের পথ। ওই যে দূরে যে দরজাটি দেখতে পাচ্ছেন, ওখানেই নৌকা এসে ভিড়ত। আর এই যে এই ইমারতটি, এটাই কিন্তু সেই আয়নাঘর। আলাউদ্দিন খিলজি কি কখনো পদ্মাবতীকে আয়নাতে দেখেছিল? না, তিনি কখনোই দেখেননি। এটা পুরোটাই কাল্পনিক। আসলে আমাদের সিনিয়র গাইডরা আয়নার ওই গল্পটি দাঁড় করিয়েছে। আসলে এখানে আয়নার বিষয়ে তেমন কোনো কিছুই ঘটেনি। আমি আপনাদের বিস্তারিত বলছি। আসলে মুসলিম শাসকরা এখানে যখনই আক্রমণ করেছে, তখনই তারা মূলত আক্রমণ করেছে লুট করার উদ্দেশ্যে। সোনা দানা চাঁদি জহরত এগুলো লুট করাই ছিল তাদের উদ্দেশ্য। শত্রুর হাতে অর্থ না থাকলে শত্রু অটোমেটিক দুর্বল হবে এবং তখন তারা অবশ্যই দিল্লির শাসকদের কাছে মাথা নত করবে। আলাউদ্দিন খিলজি এখানে এসেছিল সোনা দানার জন্য এবং এখানে রাজপুত সৈন্যদের সাথে ব্যাপক যুদ্ধও সংঘটিত হয়েছিল। কিন্তু রানী এখানে নিজে যেমন জহর করেছিল, তেমনি তার অধীনে থাকা সমস্ত সোনা দানা জহরত সবকিছুই তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। ফলে আলাউদ্দিন খিলজি এখানে এসে রানীকে দেখতে পায়নি, স্বর্ণও পায়নি। তার মানে তার আসল মিশন ব্যর্থ। আর এ কারণেই আলাউদ্দিন খিলজি হতাশ হয়ে ক্রোধে এখানকার প্রাসাদগুলো ধ্বংস করে দিয়ে তার রাগ নিবারণ করে। जब उनके हाथ वो गोल्ड भी नहीं लगा, क्विंसी भी नहीं लगी, तो उस दौरान उन लोगों ने अपना फ्रस्ट्रेशन, गुस्सा इन फोर्ट की स्मारकों बिल्डिंगों पर निकाला। यहाँ पर वो मिरर हुआ करते थे जो कि गाइड मूवी की शूटिंग। এই যে দেখুন, এখানেই আয়না লাগানো ছিল বলে সিনেমায় দেখানো হয়েছিল। और ये वो समर पैलेस। এই পাশে দেখুন, জানালার ওপারেই রানী পদ্মাবতীর সামার প্যালেস। দেখেছেন? সিনেমায় দেখানো হয়েছিল যে রানী পদ্মাবতী এই সামার প্যালেসেই ছিল এবং রানীর মুখের ছবি আলাউদ্দিন খিলজি এখানে টাঙানো আয়নায় দেখেছিল। হ্যাঁ দর্শক, আয়নায় চেহারা দেখানোর এই বিষয়টি পুরোটাই পৌরাণিক কাহিনী, যার কোনো সত্যতা নেই। রাজপুতরা নিজেদের পরিবারের মেয়েদের পরপুরুষের সাথে দেখা করা তো দূরে থাক, দূর থেকেও চেহারা দেখানোর বিষয়টিও অত্যন্ত সম্মানহানিকর হিসেবেই দেখে শতাব্দীকাল থেকে। পরপুরুষকে নিজের চেহারা দেখানোর চেয়ে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়াও রাজপুত নারীদের কাছে যেখানে অত্যন্ত বীরত্বের কাজ, সেখানে আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর এই প্রাসাদ পর্যন্ত এসেছেন, এটা নেহাতি এক কাল্পনিক গল্প ছাড়া কিছুই নয়। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করুন তো, যেখানে জানালা দিয়েই রানীকে দেখার সহজ সুযোগ ছিল, সেখানে আলাউদ্দিন খিলজি কোন দুঃখে রানীকে আয়নায় দেখতে যাবেন? হ্যাঁ দর্শক, ভারতকে বারবার মঙ্গল বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করা মুসলিম বীর আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর রূপের কারণে নয়, বরং তার বিশ্বাসঘাতকতার কারণেই চিতোরগড়ে আক্রমণ করেছিলেন। আর রানীর জন্য খিলজির এই আক্রমণের কারণে মূল ঘটনাকে পিছনে ফেলে রানী পদ্মাবতীর রূপকে পুঁজি করে আলাউদ্দিন খিলজিকে নিয়ে পৌরাণিক কাহিনী চর্চিত হতে থাকে। কিন্তু আসল সত্য হল, রানী পদ্মাবতীর চেহারাও সুলতান আলাউদ্দিন খিলজি কোনোদিন দেখেননি। এমনকি পদ্মাবতী সিনেমায় রানীকে যেভাবে আলাউদ্দিন খিলজি দেখেছেন বলে চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করেছে স্বয়ং
রাজপুতেরাই। এমনকি রাজপুত নারীরা যেখানে সব সময় মাথায় বড় ঘোমটা পরে চলাচল করে, সেখানে সেই সিনেমায় রানীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে দেখানো হয়েছে ঠিক তার উল্টোভাবে। সেই সিনেমায় পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজিকে নিয়ে এমন বিকৃত আর মুখরোচক ইতিহাস তৈরির কারণে রাজপুতরা এই ঘরে টাঙিয়ে রাখা আয়নাগুলো ভেঙে দেয়। দর্শক মণ্ডলী, ইতিহাস সবসময় যে আমাদের সামনে অবিকৃতভাবে আসে, বিষয়টি মোটেও তেমন নয়। যুগের প্রবাহের সাথে এর অনেক কিছুই রদবদল হয়। কখনো মানুষের মুখে, কখনো বা শাসকের ইচ্ছে পূরণে কলমের খোঁচায় আড়ালে চলে যায় আসল ইতিহাস। রানী পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজির ইতিহাসও ঠিক সেভাবেই রং বদলেছে, কখনো বা বদলানো হয়েছে। ঐতিহাসিক এই ঘটনা আপনি কিভাবে দেখেন জানাতে পারেন কমেন্টে।